চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটাকে বাদ দিয়ে নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও কালুরঘাট নতুন সেতুর ভিত্তি স্থাপন করলেন ডক্টর ইউনূস। দুপুরে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মী সমর্থকদের বিক্ষোভ, সামনের সড়কে যান চলাচল বন্ধ। আদালত কর্তৃক রায় দেওয়া হলো, কিন্তু সরকারের কালক্ষেপণের জন্য তিনি এই রায় থেকে বঞ্চিত হচ্ছেন। ইশরাক হোসেন যে শপথ দিতে পারছেন এই অন্যায় কারণে, একটি কুচক্রী মহলের কুচক্রের ফলে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজস্ব ভবনে কলম বিরতি, যোগ দিয়েছে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারাও। ভারতের পশ্চিম চেষ্টায় ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের। অন্যায্য আচরণে ন্যূনতম ছাড় না দেওয়ার পরামর্শ। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। অনতি বিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্ত রক্ষী বাহিনীদের দ্বারা এই পুশ ইন বন্ধ করা উচিত। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড 5-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে। এছাড়া তিনি বলেন, এই বন্দর শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রতিবেশী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে একটি মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপরই বক্তব্য রাখেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন। এরপর বন্দর এলাকা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে যান তিনি। সেখানে গার্ড অফ অনার গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এরপরই কালুরঘাটে রেলসহ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এটা হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে আছে, যেমনটি বলছিলাম, সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই খবর রাখছেন আমার সহকর্মী লামিয়া তিথি, তিনি যোগ দিয়েছেন আমার সঙ্গে। তিথি, মূল অনুষ্ঠান যেটি, কখন সেটি শুরু হতে পারে এবং সার্বিক আয়োজন কেমন দেখছেন? সেখানকার শিক্ষার্থীরা নিশ্চয়ই উচ্ছ্বসিত। ছোঁয়া ঠিক বলেছেন। যদি আপনার শেষের কথাটা দিয়ে যদি আমি শুরু করি যে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, হ্যাঁ, দীর্ঘ 9 বছর পর শিক্ষার্থীরা যে তাদের যে ডিগ্রিটা পাচ্ছে, সনদ পাচ্ছে, সেজন্য কিন্তু তারা অবশ্যই উচ্ছ্বসিত এবং তারা কিন্তু আমাদের জানিয়েছেন কেউ কিন্তু চাকরির থেকে ছুটি নিয়ে, কেউ ব্যবসা থেকে ছুটি নিয়ে, তারা কিন্তু ক্ষণিকের ছুটি নিয়ে দীর্ঘ 9 বছর পর কিন্তু এইখানটায় এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে ছুটি ছাটা না থাকলে, এই সমাবর্তন না হলে হয়তো বা তাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসাও হতো না। অনেকে অনেক বছর পর আসছেন। আর যদি বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন, সেটা কিন্তু 9 বছর পরে হচ্ছে। আর যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু আসার কথা রয়েছে 1টা 30-এ। তার যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী তিনি কিন্তু 1টা 30-এর মধ্যে ভেন্যুতে উপস্থিত হবেন এবং 2টো থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে এবং 2:20 নাগাদ কিন্তু তার বক্তব্য রাখার কথা রয়েছে এখন পর্যন্ত। আর যদি বলি যে ডক্টর ইউনূসের সকাল থেকে কার্যক্রম, তিনি কিন্তু সকাল 9:30
9টার সময় কিন্তু তিনি এই চট্টগ্রামে আসেন এবং আসার পরে কিন্তু তিনি এই চট্টগ্রাম কালুরঘাটে যেই বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর যে রেল সহ সড়ক সেতু নির্মাণের আনুষ্ঠানিক কাজ রয়েছে সেটার কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চট্টগ্রামের সার্কিট হাউসের কিন্তু ভিত্তি প্রস্তর স্মারক ফলক উন্মোচন করেন। এছাড়াও কিন্তু তিনি মত বিনিময় করেছেন বিভিন্ন মানুষের সাথে। তিনি কিন্তু এই মত বিনিময়ে কিন্তু নানান দিক নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু তিনি সার্কিট হাউসেও কথা বলেছেন এবং নানান ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। আশা করা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন তিনি আসবেন, আসার পরে কিন্তু শিক্ষার্থীদের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। সেই প্রত্যাশায় করছে শিক্ষার্থীরা। তারা বলছেন যে দীর্ঘ 26 বছর পরে চট্টগ্রামে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা নিয়ে আলাদাই একটা আমেজ রয়েছে। জি, ধন্যবাদ তিথি সেই খবর আমাদের জানানোর জন্য। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ ঠেকাতে মৎস্য ভবন পার হওয়ার পর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এর আগে সকাল 11টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ করে। এ সময় গোলাপ শাহ মাজারের সামনে ব্যারিকেড দেয় এপিবিএন, বিজিবি ও পুলিশ সদস্যরা। ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের দাবির অন্যতম আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। তাছাড়া আসন্ন অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে। আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। সমষ্টিগতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে একনেকে প্রায়োরিটি ভিত্তিতে প্রকল্প ঘোষণা করতে হবে। প্রত্যেকটা জিনিসের সমস্যা, প্রায় হচ্ছে 20,000 স্টুডেন্ট রানিং, মেয়েদের মাত্র একটা হল আছে, 600 মাত্র স্টুডেন্ট থাকতে পারে। অর্থাৎ তার মানে একটা আবাসন হল আর কোনো কিছু নেই। একাডেমিক ভবনগুলো এগুলো তো আমাদের ঠিক না, প্রত্যেকটা ভবন আমাদের যে কোনো সময় ধসে পড়তে পারে। সকল সংগঠন বসে আমরা এর থেকে আরো করা আমরা এতে ব্লক দিতে পারি, ঠিক আছে। আমরা আমাদের মানে যত কঠিন পদক্ষেপ দরকার সেটা আমরা নিব ইনশাআল্লাহ। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ ঠেকাতে মৎস্য ভবন পার হওয়ার পর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এই বিষয়ে আরও জানবো, আবার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেই খবর আমাদের জানাবেন। শান্ত, লং মার্চ এখন কোথায় এবং আপনি এর আগেও যেমনটি জানিয়েছিলেন বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল, এখন কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত? সেই সড়কে আসার পরপরই টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা আমরা দেখেছি এবং পরবর্তীতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে মোটামুটি বলতে হবে যে তাদেরকে সরিয়ে নিয়ে এসে এই মুহূর্তে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনের অংশটি পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু আছে। এখানে শিক্ষার্থীরা কিন্তু সড়কে বসে পড়েছেন এবং যেই শিক্ষার্থীরা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছেন তাদেরকেও কিন্তু আবার ধীরে ধীরে আমরা ফিরে আসতে দেখছি। এবং এখানে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে, 3টি দাবি তারা করেছিলেন। সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু বলছেন যে তাদের এই অহিংস যেই আন্দোলন বা লং মার্চ, সেই লং মার্চে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনায় তারা কিন্তু বেশ আহতর ঘটনাও আছে তারা দাবি করছেন এবং একই সাথে তারা বলছেন যে শিক্ষার্থীদের এই শান্তিপ্রিয় আন্দোলনে এই ধরনের কর্মকাণ্ড আসলে তাদের মধ্যে এক ধরনের বিক্ষোভের দানা বেঁধেছে এবং তারা স্বাভাবিক প্রক্রিয়ায় চেয়েছেন যে তারা গিয়ে হয়তোবা স্মারকলিপি প্রদান করতেন অথবা তারা সেখানে অবস্থান নিয়ে তাদের যে কর্মসূচি সেগুলো হয়তোবা ঘোষণা করতেন। কিন্তু সেই প্রক্রিয়াটি যেহেতু এখন একটু ঘোলাটে অবস্থা হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে কি সিদ্ধান্ত দেওয়া হয় সেই বিষয়টি আমরা এখন দেখছি এবং এখানে এখন পুলিশ সদস্য ব্যাপক সংখ্যক আমরা দেখতে পাচ্ছি এবং আন্দোলনকারীরা এখন পর্যন্ত সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। দেখা যাক শেষ মুহূর্তে তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা হয় কিনা। ইশরাত। জি শান্ত, আপনি সাবধানে থাকুন এবং সেই খোঁজখবর রাখুন, আমরা আপনার সাথে আবারও যোগ দেব। শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন শত শত শিক্ষার্থী। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তুলেছে শিক্ষার্থীরা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্রদলের নেতা কর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সরিয়ে নেওয়ার দাবি তোলেন তিনি। ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের জানাজা বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করে ছাত্রদল। মঙ্গলবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য নিহত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পাশে হয় এই ঘটনা। সে সময় মোটরসাইকেলে ছিলেন সাম্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতায় এই শিক্ষার্থী হত্যাকাণ্ড মন্তব্য করে ছাত্রদল। রাতেই ভিসির পদত্যাগের দাবিতে তারা মিছিল করে। এদিকে গ্রিন রোড ও রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। আরও জানবো সেই খবরাখবর আমার সহকর্মী শামীম রেজা রাখছেন। শামীম, বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতারা কি বলছেন একটু জানতে চাই বিস্তারিত। জুড়েই ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে শুরুতে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমবেত হন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে পুরো ক্যাম্পাসের ভেতর প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে অবস্থান নেন এবং ভিসি চত্বরে এসে অবস্থান নিয়েই এখানে উপাচার্যের পদত্যাগ সহ নানা দাবিতে তারা আসলে স্লোগান দেন। শুরুতেই ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন যে ক্যাম্পাসে যে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কেউই আসলে নিরাপদ নয় এবং তারা যে নিরাপদ নয় সেইটারই একটা দৃষ্টান্ত হয়ে থাকলো ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ড। সাম্য হত্যাকাণ্ডের এই পুরো দায় আসলে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর দায়টা চাপাতে চাচ্ছেন। তারা বলছেন যে এই ঘটনা আসলে পুরোটাই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এছাড়াও তারা বলছেন যে ক্যাম্পাসের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম কারণ বিগত সরকারের যে প্রশাসন ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা অটুট থাকায় এটা অন্যতম কারণ। এজন্য তারা পুরো প্রশাসনকে আবার ঢেলে সাজানোর কথা বলছেন। একই সাথে তারা উপাচার্য। জি শামীম, বুঝতে পেরেছি এবং অবশ্যই এটি আসলে কোনো বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বিলম্বের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নেতাকর্মীরা বলেন, আদালত ইশরাককে মেয়র ঘোষণা করলেও এখনও তার শপথ অনুষ্ঠান হয়নি। তাদের অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের এই রায় বাস্তবায়ন হতে দিচ্ছে না। তাই অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করা না হলে টানা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। দুপুর পর্যন্ত চলে এই বিক্ষোভ। আদালত কর্তৃক রায় দেওয়া হলো, কিন্তু সরকারের কালক্ষেপণের জন্য তিনি এই রায় থেকে বঞ্চিত হচ্ছেন। অনতি বিলম্বে এই সরকার যেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে নিয়োগ প্রদান করেন। এনবিআর বিলুপ্তের অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে রাজস্ব ভবনে চলছে কলম বিরতি। সকাল 10টায় শুরু হওয়া এই কার্যক্রম দুপুর 1টায় শেষ হওয়ার কথা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ও শনিবার 5 ঘন্টা কলম বিরতি চলবে। সোমবার মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে গেজেট প্রকাশ করে সরকার। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা জানান, এই অধ্যাদেশে তাদের মতামত উপেক্ষিত হয়েছে। এ সংক্রান্ত রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ প্রকাশের দাবি জানান তারা। বলেন, বিবেচনায় নিতে হবে কমিশনের প্রতিবেদন। রাজস্ব ব্যবস্থাপনায় টেকসই সংস্কার করতে অংশীজনদের মতামতের প্রতিফলন চেয়েছেন তারা। কর্মসূচির আওতার বাইরে থাকছে আন্তর্জাতিক সেবা, রফতানি ও জাতীয় বাজেট কার্যক্রম। সংস্কারের জন্য সরকার যেহেতু একটা কমিটি করেছে, এই কমিটির একটা প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিবেদনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আমাদের ন্যায্য দাবিটা হলো
যে সরকার যে সংস্কার এনবিআর সংস্কারের পদক্ষেপ নিয়েছে আমরা সেটাকে স্বাগত জানিয়েছি আগেই, এবং আমরাও মনে করি যে এনবিআর সংস্কার দরকার আছে। দুদকের মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহজাহান বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাকে। এছাড়াও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন কথা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমানকে সাজা দেওয়া হয়েছিল। এর আগে গতকাল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এজন্য 587 দিন বিলম্ব মার্জনা চেয়ে তার করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। তারেক রহমান সাহেব বা জুবাইদা রহমান কোনো অবৈধ উপায়ে অশুদ্ধ উপায়ে দুর্নীতির মধ্যে কোনো সম্পদ অর্জন করেছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড হ্যাজ বিন মেনশন। জিয়া পরিবারকে রাজীব হেয় প্রতিপন্ন করার জন্য তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদা রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেসক্লাবে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং 31 দফা বাস্তবায়ন সংক্রান্ত এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি গত 16 বছর ধরে একটি পরিচ্ছন্ন নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে। 24 ছাত্র জনতা প্রাণ দিয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য, তাই নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান তিনি। বিএনপি নেতা বলেন, হাজারো আয়নাঘর আবিষ্কার হলেও জড়িতরা এখনও উপদেষ্টা পরিষদে আছে, তাদের চিহ্নিত করে বহিষ্কারের দাবি জানান তিনি। সাবেক আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে তিনি বলেন, দেশ ছাড়ার পর তদন্ত কমিটি করা হাস্যকর। সরকারের গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। জেল জুলুম খুন খারাপি উপেক্ষা করে বছরে জেলে থেকে মা বাবার সন্তান বুক থেকে বিদায় দিয়েছে যে হাসিনা, সে হাসিনা চলে গেলেও এখনো এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি। ফ্যাসিবাদের পতনের পর আবার অগণতান্ত্রিক শক্তি বিনা ভোটে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে বিএনপি তা মেনে নেবে না, এমন হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ঘিরে প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, 1 মাস আন্দোলন করে বড় বড় কথা বলে অনেকেই ক্ষমতার স্বাদ চায়। গরুর হাট থেকে শুরু করে তদবির বাণিজ্য কোনো কিছুই বাদ দিচ্ছে না বলেও দাবি করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতান্ত্রিক কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না জনগণ। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে 28 মে অনুষ্ঠিতব্য এই সমাবেশ রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে। সমাবেশ ঘিরে বৃহস্পতিবার থেকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা মিছিল করবে দক্ষিণ বিএনপি। আমরা সকলে মিলে দেশকে রক্ষা করছি। আবার যদি একটি অগণতান্ত্রিক শক্তি বিনা ভোটে আবার রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেটাকে আমরা মেনে নিব? সেটা আমরা কখনো মেনে নিব। আমাদের দলকে বদনাম করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, নামে মাত্র রাজনৈতিক দল, তারা কিন্তু পুরস্কার করছে। যেটা আমি বলতে চাচ্ছি, দেখেন, আমরা এত অত্যাচার নির্যাতনের পরে টিকে ছিলাম শুধুমাত্র আমাদের সংগঠনের ভিত শক্তিশালী ছিল। রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা হবে আগামী 1 জুন। রায়ে জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন জামাত ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানান, জামাতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন যেন দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দেবে বলে আশা করেন জামাতের আইনজীবী। জামাত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা
আপিলের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করে আদেশ দেন। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। বাংলাদেশে ভারতের পুশিনের ঘটনা কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, ভীষণ উদ্বেগজনক বলে মনে করেন বিশ্লেষকরা। ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েন আরও জটিল ও দীর্ঘায়িত করতে প্রতিবেশী রাষ্ট্রটি এমন করছে কিনা সেই প্রশ্ন তুলেছেন তারা। এই ইস্যুতে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়ে বিশ্লেষকদের শঙ্কা, সামান্যতম দুর্বলতা দেখালে আরও বাড়তে পারে পুশিনের মাত্রা। পেহেলগাম আক্রমণকে কেন্দ্র করে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা, সেই উত্তেজনার পারদ গড়িয়েছিল যুদ্ধের দামামায়। পরমাণু শক্তিধর দুই দেশের এই টানাপোড়েন যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সীমান্তে পুশিন করে প্রতিবেশী ভারত। 8 মে থেকে টানা 4 দিন মৌলভীবাজার সীমান্ত দিয়ে 74 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে 7 মে যে 66 জনকে পুশিন করে তারা সবাই ভারতীয়। একই দিন কুড়িগ্রামের রৌমারি ও ভুরুঙ্গামারি সীমান্ত দিয়েও 36 রোহিঙ্গাকে পুশিন করেছে ভারত সরকার। এসব ঘটনায় ক্ষুব্ধ ঢাকা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দিল্লিকে। দেয়া হয়েছে কূটনৈতিক পত্র। প্রতিবাদ লিপি দিয়েছি, তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব। অব্যাহত এই পুশিনের ঘটনাকে অস্বাভাবিক হিসেবেই দেখেন কূটনৈতিক ও ভূরাজনীতি বিশ্লেষকরা। ভারত থেকে বাংলাদেশে যে পুশিনের সাম্প্রতিক ঘটনা ঘটেছে তা যথেষ্ট উদ্বেগজনক এই কারণে যে দুদেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হলে তা নিরসনের জন্য আন্তর্জাতিক রীতিনীতি যেমন রয়েছে, পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতার চুক্তিও রয়েছে। ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে সেটা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, পুশিনের মাধ্যমে এটাকে আগে দীর্ঘায়িত এবং জটিল আকার ধারণ করতে যাচ্ছে বলে আমার ধারণা। সুতরাং সেখানে কূটনৈতিকভাবে এর কড়া প্রতিবাদ করা উচিত। যদি বাংলাদেশি নাগরিক থাকে তাদেরকে আনার পর পদ্ধতিগত বিষয়টি ফলো করলে আমার একটা সুষ্ঠু সমাধান পাওয়া যাবে। এ ধরনের অন্যায্য আচরণের পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বলছেন এ নিয়ে ন্যূনতম ছাড় দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে ভারত হয়তো এই সুযোগ নিতে চাচ্ছে অথবা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, কিন্তু আমাদের উচিত সেই সুযোগ ভারতকে না দেওয়া এবং অনতিবিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্ত রক্ষী বাহিনীদের দ্বারা এই বন্ধ করা উচিত। তবে কোনো অবস্থাতে এখানে ছাড় দেওয়া যাবে না। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদারের তাগিদ দেন বিশ্লেষকরা। সহনীয় হচ্ছে না মূল্যস্ফীতি। ক্রেতার প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দামই নাগালের বাইরে। নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ দৃশ্যমান, কিন্তু স্বস্তি পাচ্ছে না ক্রেতা। এখনও 10% ছুঁই মূল্যস্ফীতির হার। সামনের দিনগুলোতে সহনীয় হবার বার্তাও দিচ্ছে না ঋণদাতা একাধিক সংস্থা। এমন এক অবস্থায় আগামী বাজেটে কমিয়ে ধরা হচ্ছে মূল্যস্ফীতির লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন কার্যকর পদক্ষেপ না নিলে কমবে না পণ্যমূল্য। হঠাৎ করেই বেড়েছে চালের দাম। মোটা, মাঝারি এবং সরু সব ধরনের চালের দামই ঊর্ধ্বমুখী। ভোজ্য তেলের দামেও স্বস্তি নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে 14 টাকা। সবজির দামেও অস্বস্তি। এমন প্রেক্ষাপটে হাঁসফাঁস অবস্থায় নির্দিষ্ট আয়ের বিপুল সংখ্যক মানুষ। গেল মার্চে আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। গ্রামের তুলনায় এই সময়ে শহরে বেড়েছে মূল্যস্ফীতির হার। তবে মূল্যস্ফীতির তুলনায় এখনো গড় মজুরির হার কম। এখনো কিন্তু বাজার ব্যবস্থা বিভিন্ন পণ্যের, বিশেষ করে অত্যাবশ্যকীয় যে পণ্য, তার বাজার ব্যবস্থা এখনো কিন্তু হযবরল অবস্থার মধ্যেই রয়ে গেছে। বিগত 2-3 বছর থেকে উচ্চ মূল্যস্ফীতি যাচ্ছে, কাজেই
বিভিন্ন জনগণের হাতেও, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র জনগোষ্ঠী, তাদের হাতেও কিন্তু সেই আয়টা অনেক কমে যাচ্ছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক নিয়ে স্বস্তির খবর দেয়নি এডিবি, IMF ও বিশ্বব্যাংক। তাদের পূর্বাভাস সামনে বাড়বে মূল্যস্ফীতি। অর্থনীতিতে অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন না হওয়াকেই দায়ী করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ে আগামীতে তাহলে কোনো স্বস্তি নেই? বর্তমান আর্থসামাজিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো শক্ত এবং দৃঢ় কোনো পদক্ষেপ না নিলে এটা 10 থেকে 5-6 মধ্যে নামার সম্ভাবনা খুবই কম বলেই মনে হয়। চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্য ধরা হয় তা পূরণ করা কঠিন, এমন এক বাস্তবতায় নতুন অর্থ বছরের বাজেট নিয়ে চলছে আলোচনা। এবারের লক্ষ্যমাত্রাও কমিয়ে ধরতে চায় সরকার। কঠিন এই সময়ে মূল্যস্ফীতি কি বাগে আনা সম্ভব? আমরা ধরিয়ে নিয়েছিলাম যে বাজারে কিছু হবে না, তো সেই জায়গাতে কিন্তু আমরা এই রোজার সময় এবং তার আগের 1 মাস মানে ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাসে কিন্তু বেশ খানিকটা স্বস্তির মধ্যে ছিলাম। শুধুমাত্র চালের দামটা অনেকখানি বেড়ে গেছে। এখন চালের দামটা যদি কমে যায়, নতুন চাল আসলে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে পরিস্থিতি একটু ভালো হবে। তো এইটাকে একটু বিল্ড আপ করতে হবে, মানে সারা বছর ধরে আমাদের এমন একটা পরিকল্পনা থাকতে হবে যাতে করে মূল্যস্ফীতি সহনীয় অবস্থাতে থাকে এবং সেটা সিঙ্গেল ডিজিটে থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। বলা হচ্ছে, দামের পারদ কমাতে এটাই সরকারের একমাত্র দৃশ্যমান কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরে কৃষি প্রণোদনা সমন্বয় প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রান্তিকের অসচ্ছল কৃষকদের বাদ দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে প্রভাবশালীদের। সার, বীজ, ট্রে কেনার নামেও টাকা হরিলুটের অভিযোগ করেছেন চাষিরা। বিষয়টি তদন্ত করছে কৃষি বিভাগ। 2024-25 অর্থ বছরে ঝিনাইগাতীতে বোরো ধানের উপসি জাত চাষাবাদ প্রদর্শনীর প্রকল্প হাতে নেয় কৃষি বিভাগ। বরাদ্দ দেওয়া হয় 13,70,000 টাকা। প্রকল্প অনুযায়ী 50 জন কৃষকের 1 একর করে জমি নিয়ে তা বাস্তবায়ন করা হবে। প্রতিটি প্রদর্শনীর ব্যয় 27,400 টাকা। প্রকল্পের নথি অনুযায়ী উপসি জাতের ধান 92 চাষাবাদের কথা, তবে মাঠে গিয়ে মিলেছে হাইব্রিড। মেশিনের বদলে চারা রোপণ হয়েছে সেই সনাতনী পদ্ধতিতেই। অভিযোগ উঠেছে 50 জন কৃষককে আনা হয়নি প্রণোদনার আওতায়, এসেছেন তারও কম। তাদের অনেকেই আবার প্রভাবশালী। জাগরে সেক্টরের সাথে পরিচিত আছে, জাগর খাতির আছে, ও গরিব যায় কিন্তু গরিব মানুষ কোনো বানা না। এই সমলয় প্রজেক্টে যে আপনারা কতটুকু জায়গা পড়ছে? আপনি 2 একর জমি মনে করেন 4 একর 2 একর পড়ছে। প্রকল্পে অনিয়ম আছে আরও। চারা উৎপাদনে 5 লক্ষাধিক টাকায় 4,500 নতুন ট্রে কেনার কথা, তবে মাঠে তার অস্তিত্ব মেলেনি। ব্যবহার হয়েছে পুরনো ট্রে। পুরো টাকাই লোপাটের অভিযোগ চাষিদের। সার, বীজ সহ অন্য খাতের টাকাও 9-6 অভিযোগ করেছেন তারা। ধানশাইলের একটা প্রজেক্ট ছিল এর আগের বছর, পুরো ওইটা আবার আপনার এই বছর আবার আমাদের এখানে দিছে। ট্রেনে আসছে আপনার উপসহকারী মামু কি বলছে, এখানে কাংসা ইউনিয়নের সমলয় দিছে, এই সমলয়ের কথা বলে আনছে। যদিও প্রকল্পে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি বলেই দাবি উপজেলার কৃষি কর্মকর্তাদের। কর্তনের মধ্যে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় এখানে উদ্বোধনের দিন বলে গেছেন যে আপনাদের কর্তনের লাগানির টাকা এবং হচ্ছে কর্তনের টাকা এটা সমন্বয় করে আপনাদের জমিতে কেটে দেওয়া হবে। সরকারি যে প্রতিষ্ঠান ছিল শিমুল, আমি শিমুলের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি যে আপনি আমাকে ব্যবহৃত ট্রে আমাকে সরবরাহ করলেন। এরই মধ্যে ভুক্তভোগী একজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন প্রশাসনে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমাদের শেরপুর জেলার 2টি উপজেলায় আমাদের এই সমলয় বাস্তবায়িত হচ্ছে। আমরা যে অভিযোগ কথা বলেন, এটা ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।